কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। অডিও বুক বাই বাণী ধৃতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আজ পড়ে শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প সিঁড়ি। আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমৃদ্ধ করবেন। শুরু করছি আজকের ছোট গল্প সিঁড়ি। একতলার উত্তর প্রান্ত থেকে দোতলা আর তিনতলার মধ্যস্থতা অতিক্রম করে সিঁড়িটা তেতলার খোলা ছাদে গিয়ে পৌঁছেছে। এই সিঁড়ি বেয়ে খোলা ছাদে পৌঁছানোর জন্য সাধারণত নিয়মে ৬৪ বার একটি পায়ের জোরে মাধ্যাকর্ষণের বিরোধিতা করতে হয়। তবে সাধারণ নিয়ম সকলের জন্য নয়। এমন মানুষও জগতে আছে যারা সিঁড়ি দিয়ে ওপরে উঠবার সময় ২-৩টে ধাপ একবার ডিঙিয়ে যায়। এরা মানুষ হয়েও ঠিক মানুষ নয়, মহামানব। মহামানব এই জন্য যে এই জগতে মহামানবই নেই, কারণ মেয়েরা কোনো দিন ২-৩টে ধাপ ডিঙিয়ে ওপরে ওঠে না, ক্ষমতাও নেই, বাধাও আছে। ৬৪ ধাপের সিঁড়িটাকে ঢাকা দেবার ছাদটুকুর উপরে পাতলা দেয়াল আর টিনের চালের একটি চিলেকুঠি আছে এ বাড়িতে। পথ থেকে বাড়ির ভিটে উঠবার জন্য আর একতলার বারান্দা থেকে উঠানে নামবার জন্য এ বাড়িতে ধাপের ব্যবস্থা মোটে একটি করে, কিন্তু চিলেকুঠিতে ওঠা নামার জন্য ধাপ আছে ২টি। তাই এও একটা সিঁড়ি। ২টি একের সমষ্টি যখন ২ এবং ধাপের সমষ্টি মাত্রেই সিঁড়ি, চিলেকুঠিটিকে সিঁড়ি থাকার গৌরব না দিয়ে উপায় নেই। ৬৪ ধাপের সিঁড়িটাকে বাড়ির ছায়াই শীতল করে রাখে। চিলেকুঠির সিঁড়ি কিন্তু চিলেকুঠির ছায়া পায় শেষ বেলায়, গ্রীষ্মকালে সূর্য যখন নিস্তেজ। মেঘলা দিন বাদ দিয়ে শীতের ২ মাস পরেও দুপুরবেলা চিলেকুঠিটি হয়ে থাকে শীতার্ত মানুষের স্বর্গ, আর সিঁড়িটি হয়ে থাকে আগুন। শীত গ্রীষ্ম নির্বিশেষে যে শীতার্ত, তারও পায়ের পাতা পুড়িয়ে দেয়। ডান পায়ের চেয়ে ইতির বাপাটি লম্বায় প্রায় ১ ইঞ্চি ছোট। রস্য পাখানি প্রথম ধাপে নামিয়েই সে তুলে নেয়। ব্যাপারটা মানবকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য দাঁতের ফাঁকে সজোরে শব্দ করে, ইস। মানব বলে, গরম বুঝি? ইতি বলে, আগুন হয়ে আছে। ঘরে কুজোয় জল ছিল। একতলা থেকে মানবের নিজের বয়ে আনা জল। কুজো কাত করে মানব সিঁড়িতে জল ঢেলে দেয়। যতক্ষণ সে জল ঢালতে থাকে, ইতি কথা বলে না। সবটুকু জল মানব ঢেলে দেয় কিনা দেখবার জন্য চুপ করে থাকে। কুজো খালি হয়ে গেলে মানবের হাত চেপে ধরে বলে, সব জল ঢেলে দিলে একটু খেতাম আমি, তেষ্টা পেয়েছে। এতক্ষণ খাওনি কেন? এতক্ষণ কি মনে ছিল? জল দেখে খেয়াল হলো। মানব একটু হাসে। ৪০ বছরের পুরনো মুখখানায় ৭ দিনের দাড়ি গোঁফ জমেছে। বাদিকের গালটি কবে যেন চিরে সেলাই করে দেওয়া হয়েছিল। ঘাম মুছে মুছে মাজা বাসনের মতো কপাল চিকচিক করছে। তামাকের ধোঁয়ায় ঠোঁট দুটো কালো। দাঁতে আর মুখে বেহিসেবি পান খাওয়ার ইতিচিহ্ন। শান্ত নির্মল হাসিটুকু তাই আরও অপূর্ব মনে হয়। ইতির মুখেও সলজ্জ হাসিতে ভরে যায়। ব্রণের ছোট ছোট গর্ত ভরা ২ গালেই টোল পড়ে
সৃষ্টি হয় দুটো বড় গহ্বরের। মানব বলে, চলো নিচে যাই। তুমি জল খাবে, আমি কুজোটা ভরে নিয়ে আসব। ইতি বলে, তোমার তেষ্টা পায়নি? মানব বলে, পাবে পাবে, ভাবছ কেন? ধাপ দুটি ভাসিয়ে কুজোর জল ছাদে 3টি ধারায় ভাগ হয়ে গিয়েছিল। নালির কাছাকাছি একসঙ্গে মিলে এতক্ষণে নালি দিয়ে নিচে ঝরে পড়তে আরম্ভ করেছে। সমস্ত ছাদে শুকনো শ্যাওলা, আর কয়েকটি দুপুরে রোদ পেলেই আলগা হয়ে উঠে আসবে। আর সন্ধ্যার পর মানবের পায়চারিতে গুঁড়ো হয়ে যাবে। কুজো হাতে এক ধাপ নেমেই বোধ হয় আগামী সন্ধ্যায় নিজের পায়চারি করার দৃশ্যটা কল্পনায় ভেসে ওঠে মানবের। মুখ ফিরিয়ে সে জিজ্ঞেস করে, সন্ধ্যার সময় আসবে একবার? না এলে রাগ করবে? রাগ? আর কি তোমার উপর রাগ করতে পারি? এবার থেকে অভিমান করব, তাহলে আসবো না। মানব খুশি হয়ে বলে, সেই ভালো, আজ একা একা তারা গুনে অভিমান করব, কাল তুমি এসে আমার অভিমান ভাঙাবে। আমার এমন ছেলে মানুষই করতে ইচ্ছে করছে ইতি। কিরকম যে লাগছে আমার কি বলবো। আমারও। দৃষ্টির একটু গভীরতা এসেছে বই কি মানবের। মনটা তো অন্তত শান্ত হয়েছে। দুজনেই যখন ছাদে নেমেছে, সে হঠাৎ ব্যাকুলভাবে জিজ্ঞেস করল, তোমার কষ্ট হচ্ছে না তো ইতি? না গো না, কিসের কষ্ট? সন্ধ্যার পর না এসে ইতি তাকে অভিমান করবার সুযোগ দেবে, পরামর্শ হয়েছেই। এখনই যেন মানবের অভিমান হয়। মুখখানা গম্ভীর করে সে বলে, তোমার চেয়ে আমি অনেক বড় কি না তাই বলছি। আমি বাকি এমন আকাশের পরি? অভিমান গাঢ় হয়, মানবের চোখ পর্যন্ত যেন ছলছল করে। আকাশের পরি হলে তুমি আমার দিকে তাকিয়েও দেখতে না তো। কি ছেলে মানুষ তুমি। আকাশে রোদ, ছাদ গরম, আবার মানবের মুখ হাসিতে ভরে যায়। ইতির কাঁধে মুখ রেখে কথা বলতে গিয়ে কিছু না বলাই সে ভালো মনে করে। কথা বলার চেয়ে কঠিন হাসি হেসে ইতিকে তাই হাসির জবাব দিতে হয়। এ কি আশ্চর্য যে নিচে নামবার কথা ভুলে যাওয়ার মতো ভঙ্গিতে দুজনে কয়েক মুহূর্তের জন্য দাঁড়িয়ে থাকতে পারে। পায়ের তলায় ছাদটুকু ছাড়া আর সব যেন অনাবশ্যক হয়ে গেছে। অনেক উঁচুতে এই ছাদ। দামি একটা হাওয়াই পৃথিবী ছেড়ে যত উঁচুতে উঠতে পারে, হয়তো তত উঁচুতে নয়, কিন্তু কে আর সে আপেক্ষিক তত্ত্ব প্রমাণ করতে বসবে দামি হাওয়াই ছেড়ে? আশেপাশের বাড়িগুলি তো এত উঁচু নয়। এ বাড়ির মতো ইট বের করা নয় বলে কেবল দেখতে সুন্দর, কিন্তু সেটুকুও এ বাড়ির ছাদে যারা দাঁড়িয়ে থাকে তাদেরই ভালো লাগে। চোখ মেললেই সমগ্রভাবে চোখে পড়ে। তাছাড়া পাওয়া যায় আচ্ছন্ন, অভিভূত হওয়ার একটা অতিরিক্ত ক্ষমতা। ইস, এবার মানবের চমক লাগে। গরম বুঝি? আগুন হয়ে আছে। মানব আফসোস করে বলে, তোমাকে আজ খালি কষ্ট দিচ্ছি। দিচ্ছই তো, খালি খালি কষ্ট দেওয়ার কথা বলছো। 64 ধাপের সিঁড়ির ছায়াতে নেমে যাওয়া মাত্র দুজনে যেন আশ্চর্য হয়ে পরস্পরের মুখের দিকে তাকায়। মানব বলে, সিঁড়িটা তো বেশ ঠান্ডা। ইতি সান্ত্বনা দিয়ে বলে, গরম থেকে এলে কি না, এতক্ষণ কিন্তু বুঝতেই পারিনি তোমার ঘরটা কি গরম। ধীরে ধীরে ইতি নামতে থাকে, প্রতি মুহূর্তে এলিয়ে পড়তে চাওয়ার মতো অলস অনিচ্ছুক পদে। সিঁড়ির মুখের কাছে তাপ ও আলো মেশার ফলে ছায়া একটু কম শীতল,
কম ম্লান। প্রত্যেক ধাপ নামার সঙ্গে যেন বুঝতে পারা যায় ছায়া গাঢ় হচ্ছে, শীতলতা বাড়ছে। কিন্তু এই গরমে কোনো ছায়াই এমন শীতল হতে পারে না যে একটু আরাম দেওয়ার বেশি কিছু দিতে পারবে। ইতি কিন্তু একবার শিউরে ওঠে। জ্বরের রোগীর গায়ে কেউ যেন হঠাৎ বরফের ছ্যাঁকা দিয়েছে। তেতলার বারান্দায় বছর খানেকের ছেলে কোলে একটি মেয়ে দাঁড়িয়েছিল। ছেলেটি চুষছিল চুষি কাঠি, আর মেয়েটি চুষছিল ছেলেটির গোটা 3 আঙুল। সিঁড়ির মাঝামাঝি বাঁকের ধাপটি একটু প্রশস্ত। সেখানে দাঁড়িয়ে ইতি শিহরণটুকু সামলায়, তারপর ফিরে যাওয়ার অতিক্রম করে। কিন্তু উপক্রম করাই ক্ষান্ত হয়। ছুটে পালানোর এই আকস্মিক প্রেরণের জন্যই বোধ হয় মুখখানা একটু অপ্রসন্ন ও ক্লিষ্ট হয়ে ওঠে। ততক্ষণে মানবও এদিকে ভদ্রতা করে ফেলেছে। মাইপোয় কি হচ্ছে? মেয়েটি মাথায় কাপড় তুলে দেয়। মুখ থেকে ছেলের আঙুল খসে পড়ে। অনাবশ্যক নীরবতার সঙ্গে খানিকক্ষণ ইতির দিকে চেয়ে থেকে বলে, এমনি দাঁড়িয়ে আছি। নরেন আজ কখন অফিস চলে গেল জানতেও পারিনি। উনি ভোরবেলা বেরিয়ে গেছেন। আমার বোনের বাড়ি হয়ে আপিস যাবেন। আজ ধীরে সুস্থে রান্না বান্না করেছি, একেবারে রাঁধবই না ভেবেছিলাম। হঠাৎ আমার দেওর এসে পড়ল কি না, তাই রেঁধেছি। রেঁধে বেড়ে না খাওয়ালে নিন্দে করবে তো। গিয়ে বলতো, ভাইকে তো পর করিয়েছি, বাড়িতে এসলে একবেলা খেতেও বলেনি, এইমাত্র চলে গেল। কেন এসেছিল জানেন? টাকা চাইতে। এদিকে আমার নিন্দে ছাড়া মুখে কথা নেই। দাদাকে বাড়ি না পেয়ে আমার কাছে দিব্যি 10টা টাকা চেয়ে বসলো। আমি বললাম, আমি টাকা কোথায় পাবো, দাদার কাছ থেকে নেবেন। তুই ছাদে কি করলি ইতি? ইতি বলে, বাড়ি ভাড়া দিতে গিয়েছিলাম। মা বললে ভাড়া টাকাটা নিয়ে আয় তো ইতি, সেই জন্য। ছেলের ভার ডান হাত হতে বাঁ হাতে গ্রহণ করে আবার মেয়েটি অনাবশ্যক নীরবতার সঙ্গে ইতির দিকে খানিকক্ষণ চেয়ে থাকে। তারপর হঠাৎ একটা ভুলে যাওয়া কথা মনে পড়বার ভঙ্গিতে বলে, ও হ্যাঁ, আমাদের ভাড়ার টাকাটাও তো দেওয়া হয়নি। কি করেই বা দেব, কাল তো মোটে মাইনে পেলেন, আজ দিতে বলে গেছেন। একটু দাঁড়ান, টাকাটা এনে দি কেমন? খোকাকে একটু ধরবি রে ভাই ইতি। ইতির কোলে ছেলে দিয়ে আঁচলে বাঁধা চাবির গোছায় বার কয়েক ঝনাত করে শব্দ তুলে ঘরের ভিতরে মেয়েটি বাক্স খোলে। গোটা 2 বাক্স মোটে তার সম্পত্তি, কিন্তু চাবির গোছায় চাবি যেন আটে না, আঁচল ছিঁড়ে পড়তে চায়। বাক্স খোলা আর বন্ধ করতেও কত যে অনাবশ্যক শব্দের সে সৃষ্টি করে বলবার নয়। মানব নিচু গলায় ইতিকে জিজ্ঞেস করে, তোমাদের ভাড়া দিতে এসেছিল নাকি? ইতি বলে, না, ওর কাছে একটা কৈফিয়ত দিতে হবে তো। ইতিকে খোকা অনেক দিন থেকে চেনে, প্রায় আজন্ম। কিন্তু ইতি কোনোদিন তার হাতের আঙুল মুখে পুরে চষে না বলেই বোধ হয় ইতির কোলে থাকতে তার ভালো লাগে না। চুষি কাঠিটা প্রথমে নিচে পড়ে যায়। এদিক ওদিক চেয়ে খোকা মুখ বাঁকায়। তারপর মানব তার গালে একটা টোকা দেওয়া মাত্র সে কাঁদতে আরম্ভ করল। বাক্সে চাবি দিতে দিতে মেয়েটি আনন্দে গদগদ হয়ে বলে, আসছি রে আসছি, দুষ্টু কোথাকার, 1 মিনিট আমায় ছেড়ে থাকতে পারবি নে। আচ্ছা ছেলে হয়েছিস তো তুই। ভাড়ার টাকা, স্বামীর লিখে রাখা রসিদ আর 1 কলম কালি নিয়ে খোকার মা বারান্দায় আসে। মানবকে টাকা গুনে দিয়ে রসিদে তার সই নেয়। তারপর ছেলেকে কোলে করে বলে, এত টাকা ভাড়া তো পান, কি করেন টাকা দিয়ে?
সমস্ত বাড়িটা ভাড়া দিয়ে এই গরমে একা একা চিলে ঘরে কি করে থাকেন আপনি? আমি হলে তো পারতাম না। মানব ভাড়ার টাকা কোমরে গুজে বলে, না পেরে উপায় কি? খোকার বাবার মতো আমি তো চাকরি করি না। খোকার মা চোখ বড় বড় করে বলে, আপনার আবার চাকরি? 1 মাসে আপনি যে সুদ পান ওর মাইনেই তো কগুণ কে জানে। একটু শুই গে খোকাকে নিয়ে, ঘুমিয়ে পড়ে তো তোকে ডাকবো ইতি। পাখির ঠোঁট আর পা দুটো ভালো হচ্ছে না, একটু দেখিয়ে দিস। কটা করে ঘর বুনতে বলেছিলি ভুলে গেছি ভাই। যা দুষ্টুমি করে খোকা। মানব বলে, আরেকজন দুষ্টুমি করে না? করে না। ফিক করে হেসে ফেলে পাক দিয়ে ঘুরেই খোকার মা ঘরের ভিতর চলে যায়। কুজোটা তুলে নিয়ে মানব সিঁড়ির এক ধাপ নেমে গিয়ে দাঁড়ায়। মুখ ফিরিয়ে বলে, এসো, দাঁড়িয়ে রইলে কেন? ইতি নীরবে আসে। সমতল বারান্দায় ছোট বড় পা নিয়ে চলার ভঙ্গিটি তার বেশ। অন্য সব মেয়ে যেন শুধু চলে, ইতি একটা অজানা ছন্দে দুলে দুলে চলে। কোলে ছেলে নেই ইতির, আঁচলে নেই চাবির ভার, তবু বুকে পিঠে কাঁখে ছেলে যেন আছে তার অনেকগুলি। আঁচলে বাঁধা আছে সে যত ভার বইতে পারবে না তার চেয়ে বেশি ভারের চাবির গোছা। সিঁড়ি বেয়ে নামতে নামতে মানব বলে, তোমাদের 5 মাসের ভাড়া বাকি আছে। হ্যাঁ। মানব রসিকতা করে বলে, অন্য কোনো ভাড়াটে হলে কবে তুলে দিতাম। হ্যাঁ। রাগ হলো নাকি ভাড়ার কথা বললাম বলে? না না, রাগ কিসের? সিঁড়ি বেয়ে তেতলায় নামার শিথিল এলায়িত ভঙ্গি এখন দোতলায় নামার সময় স্থলিত পদে নামার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। নামাও যেন কম পরিশ্রমের কাজ নয়। মানব মুখ ভার করে বলে, এত হিসেব করে কথা বলা আমার আসে না, যা মনে আসে বলে ফেলি। কি এমন বললাম যে তোমার মুখ ভার হয়ে গেল? ইতি একটু হাসে। হাসলে মুখের ভার হালকা হয়। মুখ আবার ভার হলো কোথায়? কি ছেলে মানুষ তুমি! তোমার কথায় কি আর মুখ ভার করেছি? মুখ ভার করেছি তেতলার ওই লক্ষ্মী ছাড়ির কথায়। খোকার বাবা তো এদিকে মাইনে পায় 63 টাকা। অহংকারে যেন ফেটে পড়ছে। সুতরাং মানবও হাসে। ইতির কথায় স্ত্রী চরিত্রের একটা স্থূল দিক ফুটে উঠেছে, আর নিজের সূক্ষ্ম বুদ্ধি দিয়ে সেটা ধরতে পেরেছে বলে গর্ব আর আমোদ অনুভব করে। ইতিকে নাড়া দিয়ে স্ত্রী চরিত্রের আরও দুটো দিক আবিষ্কারের আশায় বলে, কেন, নরেনের বউ বেশ লোক। বেশ না চাই, সুখে আছে তো তাই। আমার মতো পোড়া কপাল তো নয়। তোমার পোড়া কপাল নাকি? দুজনেই থমকে দাঁড়ায়। ইতি পেছনে হেলে যায় সাপের ফনা ধরার মতো, বলে, কি বললে? মানব গম্ভীর হয়ে বলে, তোমার পোড়া কপাল বলছো? আমার জন্য তো? সাপের ফোঁস করার মতোই ইতি সজোরে নিঃশ্বাস ছাড়ে, কিন্তু ছোবল মারার বদলে বয়স্কা নারীর চিরন্তন ক্ষমা আর প্রশ্রয় দেওয়ার ভঙ্গিতে বলে, তোমার সঙ্গে আর পারলাম না। মা বাবা ভাই বোনদের কথা ভেবে ও কথা বলছি। কি কষ্টে আছে সবাই বলো তো। নইলে আমি তো আজ রাজরানী। অবশ্যই দেখতে শুনতে আমি রাজরানী নই, তোমার জন্য রাজরানী। তেতলায় মানুষ আছে, দোতলায় মানুষ আছে, সিঁড়িতে আর কেউ নেই। তবু ইতি জোর করে গলা একবারে খাদে নামিয়ে দেয়, বলে, তুমি আমার রাজা। দুজনে দোতলায় নামা মাত্র উপরের যে ঘরটিতে খোকাকে নিয়ে খোকার মা শুতে গেছে, ঠিক তার নিচের ঘর থেকে বার হয়ে আসে মাঝবয়সী একটি মহিলা।
মহিলাটি এত মোটা যে পদক্ষেপে মেঝে না কাঁপলেও দুমদাম শব্দ হয়। তবে এখন পা ফেলার শব্দটা তার একটু জোরালো, হয়তো একটু বেশি জোরেই সে এখন পা ফেলছে। কোথায় ছিলি ইতি? তেতলায় ছিলাম, খোকার মার কাছে। চায়ে ছিলি? 3 বার উপরে নিচে তোকে খুঁজে এসেছি। তখন হয়তো চিলে ঘরে গেছিলাম। মা বললে ভাড়ার টাকাটা নিয়ে আয় তুই ইতি, সেই জন্য। এতক্ষণ তো খোকার মার সঙ্গে গল্প করছিলাম। জিজ্ঞেস করে আয় খোকার মাকে। খোকার মার সঙ্গে গল্প করছিলাম না মানব বাবু? মানব বলে, করছিলে বই কি। ইতি আবার জিজ্ঞেস করে, আপনি বললেন না কুজোয় জল ফুরিয়ে গেছে, আমি বললাম না চলুন নিচে গিয়ে কুজোতে জল ভরে দিচ্ছি। মানব মাথা নেড়ে সায় দেয়। মোটা মেয়েটির রং খুব ফর্সা। এতক্ষণ মুখখানা তার লাল হয়েছিল, এবার ধীরে ধীরে লালচে ভাবটা কমে যেতে আরম্ভ করে। খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আরও জোরে দুমদাম পা ফেলে সে ঘরে গিয়ে ঢোকে। দরজা বন্ধ করে দড়াম করে খিল তুলে দেয়। পরক্ষণে খিল খুলে আবার বের হয়ে আসে। তুই মর রীতি, মর তুই, গোল্লায় যা। পানা তোর খোড়া, খোড়া পায়ে তুই না সিঁড়ি ভাঙতে পারিস না? সিঁড়ি ভাঙতে পারিস না তো জমের বাড়ি যাস না কেন তুই? মানব বলে, সুধা, আজ হাসপাতালে যাওনি? সুধা বলে, দেখতে পাচ্ছ না যায়নি। মানব আবার বলে, আজ ডিউটি নেই বুঝি? সুধা হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলে, ডিউটি থাক বা না থাক তোমার কি? মানব শান্তভাবে বলে, না এমনি বলছি। ভাড়ার টাকা দেবে নাকি আজ কিছু? সুধা স্তব্ধ হয়ে যায়। চোখের চারদিকের অতিরিক্ত মাংস ফেলে ছোট ছোট চোখ দুটোকে বড় করবার চেষ্টা করে। ভাড়া চাইছো? ভাড়া? মানব মৃদু একটু হেসে বলে, তুমি তো বলছিলে আজ কিছু দেবে। এখনো মাইনে পাইনি। বেশ, মাইনে পেলে দিও। নগেনকে ফিরে আসবার জন্য খুব বিজ্ঞাপন দিচ্ছ না সুধা? সুধা মুখ সাদা করে বলে, কে বলে বিজ্ঞাপন দিচ্ছি? কাগজে দেখলাম, বেশ বিজ্ঞাপন দিয়েছ। ছেলে মেয়েদের নিয়ে একা আর কতকাল চালাবো, আমার জন্য না থাক ওদের কথা ভেবে ফিরে এসো। ইতি তোমার সুধা। তোমার বিজ্ঞাপন যদি চোখে পড়ে সুধা, যেখানে থাক নগেন ছুটে আসবে। সুধা আর কথা বলে না, আবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এবার তার পদক্ষেপের শব্দ হয় কোমল, দরজা বন্ধ করার শব্দও হয় মৃদু। সিঁড়ি দিয়ে নামতে আরম্ভ করে ইতি বলে, সিঁড়ি যেন আর ফুরোতে চায় না। কষ্ট হচ্ছে? থাক, আর দরদ দেখিয়ে কাজ নেই। সুধাদির কমাসের ভাড়া বাকি আছে। কমাস আবার? 2-1 মাস। কি করবে বলো বেচারি, 4টি ছেলে মেয়ে নিয়ে চারদিকে অন্ধকার দেখছে। নার্সগিরিতে কি পয়সা আছে? তুমি দাও না কেন? আমি কেন দেব? আমার সঙ্গে কি সম্পর্ক? আর 2 মাস দেখব, ভাড়া যদি না মেটোয় স্পষ্ট বলে দেব, বিনা ভাড়ায় যে বাড়িতে থাকতে পাবে সেখানে থাকুকে, আমার এখানে ওসব চলবে না। সিঁড়ি বেয়ে দোতলায় নামার স্থলিত ভঙ্গি ইতির এবার নিজের হঠাৎ মুচড়িয়ে ভেঙে পড়বার ভঙ্গিতে পরিণত হয়েছে। কিন্তু এদিকে সিঁড়িও ফুরিয়ে আসছে। প্রাণপণ চেষ্টায় মানবের বাহু মূলে আস্তে একটা চর মেরে মৃদু হেসে সে তাই বলে, কি দুষ্টুই তুমি ছিলে। তেতলায় খোকার মা খোকাকে যেমন করে দুষ্টু বলছিলে ঠিক তেমন করেই বলে। তারপর আচমকা জিজ্ঞেস করে, কই দিলে না? মানব বলে, কি? মা যে 10 টাকা ধার চেয়েছে, ভাড়ার টাকা তো পেলে, তাই থেকে দাও না। মানব মৃদু হেসে কোমরের গোজা টাকা বের করে ইতিকে 10টা টাকা দেয়। ইতি ঘাড় গুজে নামতে থাকে।
একতলার বারান্দায় নেমে দেখা যায় বারান্দার মাদুরে বসে দেয়ালে ঠেস দিয়ে ইতির মা ঘুমোচ্ছে। পাশে পড়ে আছে বছর তিনিকের একটা উলঙ্গ ছেলে, সর্বাঙ্গে তার অনেকগুলো পাঁচরা। বারান্দার অপর প্রান্তে এঁটো বাসন পড়ে আছে। ছেলেটার পাঁচরার রস ভালো না লাগায় থেকে থেকে পাঁচরা ত্যাগ করে কয়েকটা মাছি উড়ে যাচ্ছে এঁটো বাসনে, আর উচ্ছিষ্ট ভালো না লাগায় থেকে থেকে কয়েকটি মাছি এঁটো বাসন ত্যাগ করে উড়ে এসে বসছে ছেলেটার পাঁচরায়। ইতির মার ঘুম ঠিক ঘুম নয়, চোখ বুজে থাকা, মটকা মেরে নয়, শ্রান্তিতে আর দুর্বলতায়। চোখ মেলে ইতির মা বলে, ইতি এলি? বলে মানবীর মুখের দিকে চেয়ে ইতির মা বলে, সকালবেলা এক কুজো জল নিয়ে গেলেন, ফুরিয়ে গেছে। ইতি, যা তো মা, কুজো জল ভরে দিয়ে আয়। ওসব কি আর পুরুষ মানুষের কাজ? মানব বলে, সিঁড়ি ভাঙতে ইতির কষ্ট হয়, আমি নিয়ে যেতে পারবো। ইতির মা এ কথা শুনতে পায় না। মেয়ের পদমূলে চোখ রেখে বলে, তোর পায়ে রক্ত কিসের লো ইতি? ইতি নিশ্চিতভাবে বলল, পাঁচরা চুলকে ফেলেছি। মানব বলে, তোমার পাঁচরা হয়েছে ইতি? প্রশ্ন শোনবা মাত্র ইতি বিনা ভূমিকায় খেপে যায়। আর্তনাদ করার মতো বলতে আরম্ভ করে, হ্যাঁ হয়েছে, 100টা হয়েছে। কি করবে তুমি? ঘেন্না করবে? করোগে যাও, কে তোমার ঘেন্নাকে কেয়ার করে? দেখছো না ভাইয়ের গায়ে পাঁচরা? জানো না ভাইকে আমি কোলে নিই? পাঁচরা হবে না তো কি হবে আমার? তাড়াতাড়ি কুজোটা নামিয়ে রাখতে সেটা গড়িয়ে উঠোনে পড়ে ভেঙে যায়। মানব সেদিকে চেয়েও দেখে না। ঘরে যাও ইতি, সুধাকে পাঠিয়ে দিচ্ছি বলে একেবারে 3-4টা ধাপ ডিঙিয়ে মহামানবের মতো মানব উপরে উঠতে আরম্ভ করল। এরই সাথে শেষ হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প সিঁড়ি। আমাদের গল্প পাঠ কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর কি গল্প শুনতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন এবং যারা আমাদের ভালো রাখে তাদের ভালো রাখবেন।